একটা অল্প বয়সী মেয়ে পড়ে রয়েছে মেঝেতে। মেয়ে বললে ভুল হবে, কারণ ওটা আধখাওয়া একটা লাশ। কোমরের নিচের অংশটুকুও নেই, খেয়ে ফেলেছে। বীভৎস ভয়ঙ্কর এক দানবে, এখনো খেয়ে চলছে। মেয়েটার আতঙ্কিত চোখ দুটো তখনও খোলাই আছে। হয়তো মৃত্যুর আগে সে এই বীভৎসতা দেখেছিল। বীভৎস পেইন্টিংটা দেখে আনমনেই আমার মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো, আসলেই বীভৎস। তবে শিল্পকর্মটার প্রশংসা না করলে অন্যায় হবে। এরকম একটা অবাস্তব দৃশ্য তুলির আঁচড়ে একেবারে জীবন্ত করে ফুটিয়ে তুলেছে আর্টিস্ট। পেইন্টিংটাকে দেখে একবারে জীবন্তই মনে হচ্ছে যেন দানবটা ওখানে সত্যি সত্যিই আছে, সত্যি সত্যি খুবলে খাচ্ছে মেয়েটাকে। লাফ দিলেই বেরিয়ে আসবে বাইরে। পেইন্টিংয়ের নিচের দিকে এক কোণে আর্টিস্টের নাম লেখা। চোখ বুলালাম সেদিকে। অ্যালবার্ট রুডম্যান। ভদ্রলোকের সম্বন্ধে কিছুই জানি না, তবে পেইন্টিংটা দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ ভালোই আঁকেন। বেশ বললে কম হয়ে যাবে, অনেক বেশি ভালোই আঁকেন। তবে এরকম একজন উচ্চমানের আর্টিস্টের সম্বন্ধে জানি না বলে নিজের কাছেই কেমন অবাক লাগলো। লস অ্যাঞ্জেলসের সেন্ট রোসার্স গ্যালারিতে এই প্রদর্শনী ব্যবস্থা করা হয়েছে। এখানে ঠাঁই পেয়েছে বেশ কিছু জনপ্রিয় আর্টিস্ট পেইন্টিংয়ে। তবে সবার মধ্যে অ্যালবার্ট রুডম্যানের পেইন্টিংটাই আমার নজর কাড়ল। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই, এইসব দৈত্য দানবের প্রতি আমার বেশ আগ্রহ। অবশ্য এসব যে পৃথিবীতে সত্যি সত্যি আছে সে কথা কশ্চিনকালেও বিশ্বাস করি না আমি। আগ্রহ বলতে ওই গল্প কিংবা সিনেমাতেই সীমাবদ্ধ। বেশ কিছুক্ষণ মিস্টার রুডম্যানের পেইন্টিংটা দেখার পরে অন্য পেইন্টিংগুলো দেখতে মনোযোগ দিলাম। তবে মিস্টার রুডম্যানের আর্ট করা পেইন্টিংটার মতো অন্য কোনো পেইন্টিং আমার নজর কাড়ল না। অদ্ভুত একটা আকর্ষণ রয়েছে তার পেইন্টিংয়ে। অবশ্য তার এই একটা পেইন্টিংই দেখলাম, সেটাও আজ, এখন, আর তাতেই আকর্ষণটা চলে এসেছে। এটাকে অবশ্য অদ্ভুত বলাই যায়। পেইন্টিংগুলোর উপর চোখ বুলাতে বুলাতে যাচ্ছিলাম, হঠাৎ আর একটা পেইন্টিং আমার মনোযোগ আকর্ষণ করলো। নিচে থাকা আর্টিস্টদের নাম না দেখেও বুঝে ফেললাম এটা ওই ভদ্রলোকেরই আঁকা, অর্থাৎ অ্যালবার্ট রুডম্যান। সেই একই রকম দৃশ্য, বীভৎস এক দানবে এক তরুণীকে খুব লেখাচ্ছে। দেখে মনে হচ্ছে দৃশ্যটা কেউ ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলে প্রিন্ট করে এখানেই সাটিয়ে দিয়েছে। কিন্তু সত্যিটা হলো এটা মোটেও কোনো ক্যামেরায় তোলা ফটো নয়, রং তুলির আঁচড়ে আঁকা এক অসাধারণ পেইন্টিং। লোকটা বোধহয় সাইকো টাইপ। মনে মনে ভাবলাম আমি, কিন্তু ভাবনাটা বেশিক্ষণ টিকলো না। সাইকোই যদি হবে তো এসব দানব আসলো কোথা থেকে? কেন সাইকোর মাথায় নিশ্চয়ই এইসব দৈত্য দানব ভর করবে না। সে যাই হোক, লোকটা আঁকে ভালো, এ কথা তার চরম সমালোচকদের স্বীকার করতেই হবে। পুরো গ্যালারিতে চোখ বুলালাম, এরপর পেইন্টিং আর পেলাম না। বুঝলাম ভদ্রলোকের এই দুটো পেইন্টিংই গ্যালারিতে ঠাঁই পেয়েছে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। বুঝলাম কেউ ফোন দিয়েছে। কে ফোন দিয়েছে সেটাও টের পেলাম। দ্রুত পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ঠেকালাম। এই, তুই কোথায়? ওপাশ থেকে এলিসার কণ্ঠস্বর শোনা গেল। আমি বললাম, আর্ট গ্যালারিতে আছি। কটা বাজে? খেয়াল আছে তোমার?
ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল এলিসা। দ্রুত হাতঘড়িটার দিকে চোখ বুলালাম। 2টো বাজে। তড়িঘড়ি করে বললাম, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি চলে আসছি। ওপাশ থেকে ভেসে আসলো, যেন 1 মিনিটও দেরি না হয়। আমি বললাম, হবে না হবে না বলেই গ্যালারি থেকে বের হলাম। পার্কিং লট থেকে মার্সিডিসটা নিয়ে ভার্সিটির দিকে চললাম। লাইব্রেরি থেকে তুলে নিলাম এলিসাকে। সারাটা দিন ওর সাথেই কাটালাম। ভুলে গেলাম পেন্টিং দুটোর কথা। অবশ্য সেটাই স্বাভাবিক। তবে রাতে হুট করেই ওই দুটোর কথা মনে পড়ে গেল। মনের পর্দায় ভেসে উঠল সেই বীভৎস দানবের প্রতিরূপ। মনে হতে লাগলো ওটা যেন আমার আশেপাশেই আছে। এমনিতে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, কিন্তু এখন কেন জানি ভয় লাগছে। বারবার চেষ্টা করেও ওই বীভৎস দানবকে মন থেকে সরাতে পারলাম না। ব্যাপারটাকে কেমন অদ্ভুত লাগলো। প্রচণ্ড কৌতূহল হলো ওই দানবের স্রষ্টা অ্যালবার্ট রুডম্যানের উপরে। ল্যাপটপটা নিয়ে বসে গেলাম, তার ব্যাপারে খোঁজ করা শুরু করলাম, কিন্তু তেমন কিছুই জানতে পারলাম না। এমনকি পুরো নেট দুনিয়া ঘেঁটেও তার একটা ফটোও পেলাম না। এখন বুঝতে পারলাম কেন আমি তার সম্বন্ধে জানি না। আসলে তার সম্বন্ধে হয়তো কেউই তেমন জানে না। জানলে ইন্টারনেটে তার সম্বন্ধে কিছু না কিছু থাকতোই। সে লোকটা এত ভালো আঁকে, তার সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না। ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুতই লাগলো। অনেক খোঁজাখুঁজির পর একটা ওয়েবসাইটে শুধু তার জন্ম তারিখ দেখতে পেলাম, মৃত্যু তারিখ নেই। তার মানে ভদ্রলোক এখনও বেঁচে আছে। জন্ম তারিখ যদি সত্যি হয়ে থাকে, তাহলে এখন তার বয়স 65। আর একটু খোঁজ করলাম, আরেকটা ওয়েবসাইটে তার আর্ট করা কিছু পেন্টিং ফটো পেলাম। প্রত্যেকটা পেন্টিংই ওই একই রকম, অর্থাৎ বীভৎস, এবং প্রত্যেকটা পেন্টিংই জীবন্ত। বুঝতে পারলাম না যে লোকটা এত ভালো ছবি আঁকতে পারে, সে শুধু এমন বীভৎস ছবিই কেন আঁকে। চাইলেই তো সে অনেক ভালো ছবি আঁকতে পারত, তাহলে শুধু ওই বীভৎস ছবিগুলোই কেন আঁকে? কেন, সেটার কোনো সৎ উত্তর পেলাম না। আর এটাই লোকটার সম্পর্কে আমাকে আরও বেশি আগ্রহী করে তুলল। আরও খোঁজ শুরু করলাম। নেট ঘাঁটতে ঘাঁটতে এক অখ্যাত ওয়েবসাইটে লোকটার ঠিকানা পেয়ে গেলাম। টুকে নিলাম সেটা। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম লোকটার সঙ্গে দেখা করব আমি। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহর হিল ভ্যালিতে থাকেন অ্যালবার্ট রুডম্যান, কিন্তু কত নম্বর রোডে কোন ব্লকে থাকেন সেটা দেওয়া নেই। ওখানে গিয়ে খোঁজ নেওয়া যাবে ভেবেই বেরিয়ে পড়লাম। মার্সিডিসটা নিয়ে সকাল সকালই রওনা দিলাম। না জানি ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে। দুপুর নাগাদ সান ফ্রান্সিসকোতে পৌঁছে গেলাম। তারপর ওখান থেকে হিল ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। জিপিএস দেখে গাড়ি চালাচ্ছি। সান ফ্রান্সিসকো থেকে কাউন্টি লেন ধরে ইতিমধ্যেই 150 কিলোমিটার পাড়ি দিয়েছি। জিপিএসের দিকে চোখ বুলিয়ে দেখলাম জায়গাটা আরও 60 কিলোমিটার দূরে। গাড়ির স্পিড আরেকটু বাড়িয়ে দিলাম। 80 কিলোমিটার বেগে ছুটে চলছে গাড়িটা। পেট্রোল কার্ড দেখলেই গতি কমিয়ে দিচ্ছি। এভাবে চলতে চলতে যখন হিল ভ্যালিতে পৌঁছালাম, সূর্যটা ততক্ষণে পশ্চিম আকাশে হেলে পড়েছে। দূরের পাহাড়ের মাথায় হেলান দিয়ে বসে তেরসাভাবে রোদ ছড়াচ্ছে। শহরটা আসলেই ছোট, খুবই ছোট। একটা সুপারমার্কেট, কয়েকটা ছোটোখাটো মুদি দোকান, একটা পোস্ট অফিস, একটা পুলিশ স্টেশন আর দু একটা ক্যাফে ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এদিকে দীর্ঘক্ষণ একটানা গাড়ি চালিয়ে আমি বেশ ক্লান্ত, খিদেও পেয়েছে। মোটামুটি ফাঁকা দেখে একটা ক্যাফেতে ঢুকে পড়লাম। 2টো বার্গার, কিছু ফ্রুট সালাড আর কোক খেলাম। বিল দিতে গিয়ে
কাউন্টারের ওপাশে থাকা বিরাট গোফলা ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, অ্যালবার্ট রুডম্যানের ঠিকানাটা দিতে পারবেন? ভদ্রলোক আমার দিকে সরু দৃষ্টিতে তাকালেন। গোফে তা দিতে দিতে জিজ্ঞেস করলেন, আর্টিস্ট রুডম্যান? দ্রুত মাথা ঝাঁকালাম আমি। হ্যাঁ হ্যাঁ, আর্টিস্ট রুডম্যান। দিতে পারবেন? তা পারবো, কিন্তু ওখানে গিয়ে কি করবেন বলুন তো? কি করব মানে? ভুরু কুঁচকে গেল আমার। ভদ্রলোকের সঙ্গে দেখা করব? না না, দ্রুত হাত নাড়ালেন ভদ্রলোক। আমি সেটা বলছি না। তাহলে? ওর মতো একটা পাগলের সঙ্গে দেখা করতে যাবেন, তাই অবাক হলাম। মিস্টার রুডম্যান পাগল? পাগলই তো, না হলে অমন ফালতু ছবি কেউ আঁকে? উফ, কি বীভৎস! মনে মনে রোডম্যানের সৃষ্টি ওই ভয়ঙ্কর বীভৎস দানব দেখে যেন ভয় পেলেন ভদ্রলোক। আমি শান্ত কণ্ঠে বললাম, ঠিকানাটা দিলে খুশি হতাম। ভদ্রলোক আবারও আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন। তারপর ছোট প্যাডে কলম দিয়ে খসখস করে ঠিকানাটা লিখে একটানে কাগজটা প্যাড থেকে ছিঁড়ে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি তার হাত থেকে কাগজটা নিতে নিতে বললাম, ধন্যবাদ। লোকটা আস্তে করে মাথা ঝাঁকালো, মুখে কিছু বলল না। দৃষ্টি তখনও সরুই আছে, ভ্রু দুটো কুঁচকে আছে। আমি আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। ঠিকানা মতো গাড়ি চালাতে লাগলাম। ভদ্রলোকের দেওয়া ঠিকানা মতো মিস্টার রুডম্যানের বাড়ি ক্যানভার রো ধরে মাইল দুয়েক এগোতেই ১৩ নম্বর ব্লক পেয়ে গেলাম। সরু রাস্তাটায় গাড়ি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়েই অবাক হলাম আমি। জায়গাটা ভীষণ রকমের নির্জন। এখানে কোনো মানুষ থাকে বলে মনে হয় না। আচ্ছা, লোকটা আমাকে ভুল ঠিকানা দিল না তো? এক মুহূর্তের জন্য ভাবনাটা আমার মাথায় এলো। পর মুহূর্তে ভাবলাম, কিন্তু সেটা কেন হবে? লোকটার সঙ্গে তো আমার কোনো পুরনো শত্রুতা নেই যে তার জের ধরে আমাকে ভুল ঠিকানা দিবে। আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। সাইড উইন্ডোটার গ্লাস নামিয়ে রেখেছি। আশেপাশে তাকিয়ে দেখছি, বেশ কিছু দূর যাওয়ার পর ব্লকের ১ নম্বর বাড়িটা দেখলাম। এক পলক দেখেই বুঝলাম এখানে এখন মাকড়সা, ইঁদুর, শিয়াল কিংবা সাপেদের রাজত্ব চলছে। মানুষের রাজত্ব শেষ হয়েছে এখানে অনেক আগেই। ২য় নম্বর বাড়িটার অবস্থাও একই। কেউ আর এখানে থাকে না। একে একে ৩, ৪ আর ৫ নম্বর বাড়িগুলোও পার হলাম। সেই একই দৃশ্য, পরিত্যক্তগুলো। মনের ভিতরে সন্দেহটা ক্রমশ জোরালো হতে শুরু করলো। এখন মনে হচ্ছে এই ব্লকে আসলেই কেউ থাকে না। ওই লোকটা আমাকে নিশ্চিত ভুল ঠিকানা দিয়েছে। মনে মনে ভাবলাম, এতদূর যখন এসছি তখন আরেকটু দেখেই যাই। এটা ভেবেই সামনের দিকে এগিয়ে চললাম। ৫ নম্বর বাড়িটা থেকে প্রায় আধ মাইল এগোনোর পর জীর্ণশীর্ণ অতি প্রাচীন এক গেটের দেখা পেলাম। এটাই ৬ নম্বর বাড়ি। এখানে থাকেন মিস্টার রোডম্যান। গাড়িটা রাস্তার একপাশে রেখে গেটের দিকে যখনই এগোলাম, সূর্যটা তখন নিস্তেজ হয়ে পড়েছে, হারিয়ে গেছে পাহাড়ের ওপাশে। এখন অবশ্য ফাঁক দিয়ে তেজটাভাবে কমলা রঙের রোদ ছড়াচ্ছে। বয়সের ভারে এবং অযত্নের ফলে গেটটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। ভাঙা গেটটা পেরিয়ে বাড়ির মূল বারান্দাটিতে ঢুকলাম। সরু একটা কাঁচা নল চলে গেছে বাড়ির সদর দরজায় অবধি। সরু একটা কাঁচা লন চলে গেছে বাড়ির সদর দরজা অবধি। আশেপাশে তাকাতেই বুঝলাম বাড়িটা দেখাশোনার মতো কোনো আদম সন্তান এখানে থাকে না। থাকলেও এসবের প্রতি তার কোনো খেয়ালই নেই। একেবারে জঙ্গল হয়ে আছে। আইভি লতাগুলো বাড়ির ছাদ ছুঁয়েছে। নাম না জানা বিভিন্ন
লতা আর গুল্মতে ছেয়ে আছে পুরো এলাকা। দোতলা বিরাট বাড়িটার অবস্থা এই একই রকম। বয়সের ভার তো আছেই, সেই সঙ্গে অযত্নের ছাপ। প্লাস্টার খসে গিয়ে লাল ইটগুলো বেরিয়ে পড়েছে। এখন অবশ্য ওগুলো আর লাল নেই, পরিণত হয়েছে কালচে খয়েরিতে। বিভিন্ন শ্যাওলা আর ছত্রাক জন্মাচ্ছে সেগুলোর উপর। আমি সরু নল ধরে হেঁটে সদর দরজায় পৌঁছে গেলাম। বিরাট দরজাটা ভারী, এক কাঠের তৈরি। পাশের ডোরবেলটা বাজাতে গিয়ে বুঝলাম ওটা নষ্ট। অগত্যা দরজার উপর নক করতে শুরু করলাম। একবার, দুইবার, তিনবার, চারবার, কিন্তু কোনো সাড়া পেলাম না। বাড়িতে কেউ নেই নাকি, বিড়বিড় করলাম আমি। তারপর আবার নক করলাম। একটু থেমে গলা চকিয়েই ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন? তারপর আবার গলা চড়ালাম, কেউ আছেন? কিন্তু এবারও কেউ সাড়া নেই। বাঁ হাতটা দরজার উপর রেখে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে ডান হাত দিয়ে আবার দরজার উপর টোকা দিতে লাগলাম। আর অমনি দরজাটা খুলে গেল। দরজার উপরেই ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এরকম দরজা খুলে যাওয়াতে তাল সামলাতে পারলাম না, পড়ে যেতে গেলাম। শেষ মুহূর্তে দরজার ফ্রেম ধরে পতন রোধ করলাম। নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম মোটা কাচের চশমা ও ওপাশে শীতল দুটো চোখ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও চোখ বুলালাম ভদ্রলোকের উপর। ওপাশে ওপাশে দরজার নব ধরে দাঁড়িয়ে আছে সে। বয়সের ভারে ধূসর হয়ে যাওয়া বুক অবধি ছাড়িয়ে থাকা দাড়িগুলো ঠিক দাড়ি না বলে জঙ্গল বলাই ভালো। এক মাথা ঝাঁকড়ানো ধূসর চুল, উকুনের জন্য চমৎকার অভয়াশ্রম। কতকাল এখানে চিরুনির আঁচড় পড়েনি কে জানে। পরনে থাকা হাঁটু পর্যন্ত লম্বা কালো ওভারকোটে বিভিন্ন রকমের রঙের ছড়াছড়ি। ওগুলো যে পেইন্টিংয়ের রং তা বুঝতে বিশেষজ্ঞ হওয়া লাগে না। তিনি বলল, কি চাই? ভারী তীক্ষ্ণ একটা কণ্ঠস্বর। আমার ঘোর ভাঙল। আমি থমথমে হয়ে গেলাম। আমি বললাম, মানে এটা কি রোডম্যানের বাড়ি? ভদ্রলোক তার শীতল চাহনিটা অব্যাহত রেখেই বলল, হ্যাঁ। একটু নীরবতা। দৃষ্টিটা আরও সরু হলো। ভ্রু দুটো সামান্য কুঁচকে বলল, কিন্তু তাকে দিয়ে তোমার কি দরকার? আপনি আর্টিস্ট অ্যালবার্ট রোডম্যান? তার প্রশ্নের জবাব না দিয়ে বললাম, আমি। মাথা ঝাঁকালেন ভদ্রলোক। আমি আসলে আপনার সঙ্গেই দেখা করতে এসেছি, দ্রুত বললাম আমি। তিনি বললেন, আমাকে দিয়ে কি দরকার? লস অ্যাঞ্জেলেসে সেন রসার্স গ্যালারিতে আমি আপনার দুটো পেইন্টিং দেখেছি। ভদ্রলোক আমাকে থামিয়ে দিয়ে অবাক চোখে বলল, সান রসার্স গ্যালারিতে আমার পেইন্টিং? একটু থামল সে, কিছু একটা ভেবে বিড়বিড় করে বলল, আমার পেইন্টিং ওখানে গেল কিভাবে? আমি তো কোনো পেইন্টিং পাঠাইনি। নিশ্চয়ই কেউ চুরি করে কাজটা করেছে। আমার দিকে ফিরল আবার, চোখে প্রশ্ন। আমি আবার বলতে শুরু করলাম, পেইন্টিং দুটো আমার কাছে অনেক ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। অনেক ভালো আঁকেন আপনি, কিন্তু কেউ আপনার সম্বন্ধে জানে না। তাই আমি ঠিক করেছি ভার্সিটির ম্যাগাজিনে আপনার উপরেই একটা আর্টিকেল লিখব। কিন্তু আমি কারোর সঙ্গে আপনার ব্যাপারে কোনো কথা বলতে চাই না বলেই ভদ্রলোক দরজাটা আটকে দিতে গেল। আমি দ্রুত দরজা চেপে ধরে বললাম, আমার কথাটা শুনুন। এইটা নিয়ে আমি একটা গবেষণা করছি। আপনার মতো একজন আর্টিস্টকে সেখানে উপস্থাপন করতে পারলে আমি নিশ্চিত স্কলারশিপ পাব।
আমার মতো মধ্যবিত্ত ছাত্রের জন্য এটা একটা বড় কিছু। অন্তত পড়ালেখার খরচটা জোগাতে পারবো। এরকম ডাহা মিথ্যে কথাগুলো বলতে আমার একদম বাধল না। ভদ্রলোক তার শীতল চোখ দুটো দিয়ে কয়েক মুহূর্ত আমাকে পর্যবেক্ষণ করলো। চোখ দুটো কি যেন একটা আছে, একেবারে মনের গভীরে চলে যাওয়া দৃষ্টি। চুপচাপ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম আমি। অবশেষে সরে সে জায়গা করে দিল, ইঙ্গিতে ভিতরে ঢোকার নির্দেশ দিল। খুশি মনে ভেতরে ঢুকে পড়লাম আমি। ইঙ্গিতে আমাকে একটা সোফার উপর বসতে বলে চলে গেল সে। সোফায় বসে এদিক ওদিক চোখ বুলাতে লাগলাম। ঘরটা বেশ বড়, খুব সম্ভবত ড্রয়িং রুম টুম হবে। পুরো ঘরে আসবাবপত্র বলতে আছে শুধু কয়েকটা পুরোনো আমলের সোফা, ছোট্ট একটা টেবিল, মাথার উপরে থাকা বিরাট একটা ঝাড়বাতিতে ইলেকট্রনিক বাতির পরিবর্তে মোমবাতি ঠাঁই করে নিয়েছে। তবে দেয়ালের দুই কোণে থাকা ইলেকট্রনিক বাতিগুলো দেখেই বোঝা যাচ্ছে এ বাড়িতে বিদ্যুৎ আছে। তবে ঝাড়বাতিতে ইলেকট্রনিক বাতির পরিবর্তে কোনো মোমবাতি দেওয়া, সেটা আমার বোধগম্য হলো না। দেওয়ালের চারপাশে সাঁটিয়ে রাখা পেন্টিংগুলো যে মিস্টার রুডম্যানেরই আঁকা, সেটা একটা দুধের বাচ্চাও বলতে পারবে। প্রত্যেকটা পেন্টিংয়ে ঠাঁই করে নিয়েছে বীভৎস ভয়ানক সব দানব। এগুলো যেন নরক থেকে উঠে এসেছে এই পৃথিবীতে রাজত্ব কায়েম করাতে। অদ্ভুত। পাথর মেঝেতে জুতোর ঠকঠক আওয়াজ শুনতেই বুঝতে পারলাম ভদ্রলোক চলে এসছে। দেওয়াল থেকে চোখ সরিয়ে আমি আবার সোজা হয়ে বসলাম। ভদ্রলোক আবার আমার সামনে একটা সোফার উপরে বসে পড়লেন। সামনে থাকা ছোট্ট টেবিলটার উপরে একটা কাগজ রেখে বললেন, আশা করি এখানে স্কলারশিপের চেয়ে বেশি আছে। আমি বুঝলাম কাগজটা একটা চেক। তুলে নিলাম সেটা। $1,00,000 একটা চেক। এবার তুমি আসতে পারো। আমি ফিরে তাকালাম তার দিকে, মুচকি হাসি দিয়ে চেকটা তার সামনে রেখে দিয়ে বললাম, আমি এভাবে টাকা নিতে পারি না। এক মুহূর্ত চুপ থাকলো মিস্টার রুডম্যান। কিভাবে আস্তে আস্তে মাথা দোলালো। আমি জানি তুমি মিথ্যে বলছো, আসলে এসব গবেষণা টবেষণা কিছুই না। হাতে রাখা সোনার ফ্রেমের ঘড়িটার দিকে তাকালো সে। বেশ, কি জানতে চাও বলো। আর হ্যাঁ, কাজটা খুব দ্রুত শেষ করবে। মাথা ঝাঁকালাম আমি। আচ্ছা, প্রশ্ন করো। আপনার ছোটবেলা সম্পর্কে বলেন। তখন উনি বলতে শুরু করলো, আমার শৈশব কৈশোর দুটোই কেটেছে বোর্ডিংয়ে। আপনার মা বাবা? আমি আমার মা বাবাকে কখনোই দেখিনি, এমনকি তাদের নামও জানি না। বুঝতে শেখার পর থেকেই দেখছি আমি বোর্ডিং হাউসে। ওখানকার নার্সের থেকে জেনেছি তারা নাকি আমাকে এক পরিত্যক্ত কবরস্থানে কুড়িয়ে পায়। তখন আমার বয়স ছিল 1 বছরের মতো, কিংবা তারও কম। আমি বললাম, ছবি আঁকা শুরু করেছেন কবে থেকে? তিনি বলল, আমার যখন 4 বছর বয়স, আমি তখন থেকেই ছবি আঁকা শুরু করি। আমি বললাম, তাহলে তো অনেক ছোট থেকেই আপনি ছবি আঁকতে শুরু করেন। আচ্ছা, এই ছবিগুলো আঁকার পেছনে কার উৎসাহ রয়েছে? মানে অনুপ্রেরণা পেয়েছেন কোথা থেকে? এরপর রুডম্যান বলল, এ ব্যাপারে আমি কিছুই বলতে চাই না, সাফ জানিয়ে দিল রুডম্যান। তার কথা শুনে বেশ অবাক হলাম, তবে আর কিছু বললাম না। ভদ্রলোককে রাগানোর মোটেও ইচ্ছে ছিল না আমার। আপনি? হাত তুলে আমাকে থামিয়ে দিল সে। কান খাড়া করে কিছু একটা শোনালো। ব্যাপারটা আমিও খেয়াল করলাম। মনে হলো উপরতলায় ভারী পা ফেলে কেউ হেঁটে যাচ্ছে। পা ফেলার দপদপ আওয়াজ হচ্ছে। জিজ্ঞেস করলাম, এ বাড়িতে আর কি কেউ আছে? তিনি বলল, না। আনমনেই জবাবটা দিল সে। মুহূর্তেই মুখভঙ্গি বদলে গেল। আতঙ্কিত হয়ে পড়ল সে। ভয়ের একটা ছাপ ফুটে উঠল তার চেহারায়। বিড়বিড় করে বলল, ও চলে এসেছে। চট করে আমার দিকে তাকালো। আমি তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তুমি চলে যাও। আতঙ্কে তার গলা কেঁপে গেল।
মিস্টার রুডম্যান, কিছু হয়েছে? কোনো সমস্যা? তোমাকে চলে যেতে বললাম না? খেকিয়ে উঠল সে। তখনও আমাকে বসে থাকতে দেখে আমার কাছে এসে আমার হাত চেপে ধরল। তারপর টানতে টানতে সদর দরজা অবধি নিয়ে এলো। এক ধাক্কায় বাইরে ঠেলে দিয়ে বলল, এক্ষুনি চলে যাও, আর এক মুহূর্ত এখানে থাকবে না, না হলে ভয়ঙ্কর বিপদে পড়বে। চলে যাও, এক্ষুনি চলে যাও। বলেই দরজা বন্ধ করে দিল সে। আমি দরজার সামনেই দাঁড়িয়ে থাকলাম। আস্তে আস্তে মিস্টার রুডম্যানের পদশব্দ বিলীন হয়ে গেল। ওদিকে দোতলায় হওয়া সেই ভারী পদশব্দ আর শোনা যাচ্ছে না। আরও কয়েক মুহূর্ত বিমুখের মতো দাঁড়িয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে পা বাড়ালাম। বাইরে বেরোতেই দেখলাম সূর্য বেশ আগেই বিদায় নিয়েছে। কোথাও আর রোদ দেখা যাচ্ছে না, তবে পশ্চিম আকাশে এখনও গোধূলির রং দেখা যাচ্ছে। আর একটু পরে ওটাও মুছে যাবে। তারপরেই নামবে রাত। এই নির্জন জায়গায় রাতে ঘুটঘুটে অন্ধকারে নিজেকে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপরে আবার রুডম্যানের সৃষ্ট সেই ভয়ঙ্কর বীভৎস দানবগুলো। আমার মনে হতে লাগলো ওগুলো যেন রাত নামলেই এই ধরনীতে নেমে আসবে। অন্ধকারে কোনো এক ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে কোনো এক হতভাগা আদম সন্তানের উপরে। পাশের একটা অন্ধকার ঝোপের দিকে তাকাতেই আঁতকে উঠলাম। সরু নল ধরে পা চালালাম, পৌঁছে গেলাম ভাঙা গেটের সামনে। দাঁড়িয়ে পড়লাম ওখানে গিয়ে। গেটের ওপাশে যখন পা বাড়াতে যাব, তখন আমার মনে হলো খুব বড় একটা রহস্য পেছনে ফেলে যাচ্ছে। এই রহস্যের সমাধান হয়তো আর কখনোই করা সম্ভব না। দাঁড়িয়ে পড়লাম আবার। দীর্ঘ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই সিদ্ধান্ত নিতে পারলাম না। আমার ভেতরে এখন দুটো সত্তার সৃষ্টি হয়েছে। এক সত্তা বলছে এখানে থেকে যাও, রহস্যের সমাধান না করা পর্যন্ত এখান থেকে যেও না। অন্যদিকে আরেক সত্তা বলছে এখানে আর এক মুহূর্ত থেকো না, পেছনে রয়েছে ভয়ঙ্কর বিপদ, এখানে থাকলে তুমি সেই বিপদে পড়বে। সুতরাং চলে যাও, এক্ষুনি চলে যাও এখান থেকে। বুঝতে পারলাম না আমার এখন কি করা উচিত। চলে যাব, নাকি এখানে থেকে গিয়ে রহস্যের সমাধান করার চেষ্টা করব। দীর্ঘক্ষণ নিজের মধ্যে থাকা দুটো সত্তার মাঝে তর্কাতর্কির পর সিদ্ধান্ত নিলাম থেকেই যাব। রহস্যের সমাধান না করা পর্যন্ত কিছুতেই আমার শান্তি আসবে না। সুতরাং সেই চেষ্টাই করব এখন। ঘুরে আবার দোতলা বাড়িটার দিকে পা বাড়ালাম। ততক্ষণে অন্ধকার নামতে শুরু করেছে। আশেপাশে থাকা বড় বড় গাছের ছায়া যেখানে পড়েছে সেখানে এখন পুরোটাই অন্ধকারে ঢেকে গেছে। বাড়ির সামনে গিয়ে থেমে গেলাম। রহস্যের সমাধান করতে হলে আমাকে ভিতরে ঢুকতেই হবে, আর সদর দরজা দিয়ে সেটা সম্ভব নয়। ঢুকতে হবে চুরি করে, কিন্তু ঢুকবো কিভাবে? এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ভাবলাম অন্য কোনো দরজা কিংবা জানালা দিয়ে ঢোকার চেষ্টা করা যেতে পারে, এমনকি ভেন্টিলেটর দিয়েও ঢুকতে পারি, যদি সেটা খোলা থাকে এবং যথেষ্ট প্রশস্ত হয়। ঘুরে বাড়ির বাদিকে গেলাম। খুঁজতে খুঁজতে একটা জানালা পেলাম, যেটার পাল্লা খোলা, তবে গ্রিল আটকানো রয়েছে। গ্রিলের ধারগুলো পরীক্ষা করে দেখলাম ওটা স্ক্রু দিয়ে আটকানো, তার মানে খোলা সম্ভব। তবে সেটা করতে হলে স্ক্রু ড্রাইভার লাগবে। গাড়িতে স্ক্রু ড্রাইভার আছে। আর এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগালাম। এক দৌড়ে রাস্তার পাশে রাখা গাড়িটার কাছে পৌঁছালাম। আবছা অন্ধকারে কালো গাড়িটাকে দেখতে কেমন যেন ভুতুড়ে লাগছে। অপ্রয়োজন সত্ত্বেও ড্রাইভিং সাইডের দরজা খুলে ভেতরে ঢুকে হেডলাইটটা জ্বেলে দিলাম। হেডলাইটের তীব্র আলোকরশ্মি আবছা অন্ধকারকে যেন গিলে নিল। তারপর ড্যাশবোর্ড খুলতেই সেখানে
স্ক্রুড্রাইভারটা পেয়ে গেলাম। ছোট্ট একটা পেন্সিল টর্চও ছিল সেখানে, সেটাও নিলাম। গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে রেখেই ভাঙা গেটের দিকে পা বাড়ালাম। গেট পেরিয়ে ভেতরে ঢোকার আগ মুহূর্তে কে যেন আমার কানে ফিসফিস করে বলল, যেও না ওখানে, ভয়ঙ্কর বিপদে পড়বে। কিছুটা ঘাবড়ে গেলাম। পরক্ষণে ব্যাপারটা বুঝতেই নিজের বোকামির জন্য হাসি পেল। আসলে কেউই আমার কানের কাছে ফিসফিস করেনি, করেছে আমার অবচেতন মন, যেটাকে মস্তিষ্ক একটা আলাদা রূপ দিয়েছে। আমি আসলে একটু বেশিই ভয় পাচ্ছি, যার কোনো ভিত্তি নেই। মিস্টার রুডম্যান আসলেই একটা পাগল। ওর কথায় ভয় পাওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া ওই বীভৎস দানবগুলো শুধুমাত্র একটা পেন্টিং ছাড়া আর কিছুই নয়। ওগুলোকে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু দোতলায় ওই ভারী পদশব্দ, ওটা ওটা কি? কোনো মানুষে হাঁটলে তো ওরকম শব্দ হওয়ার কথা না। তাহলে ওটা কি? ওটাকে অবচেতন মনের ভাবনা বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, কারণ ওটা মিস্টার রুডম্যানও শুনেছে। অবচেতন মনের ভাবনা হলে দুজনেই একসাথে শুনতে পেতাম না। তার মানে সত্যি ওখানে কেউ ছিল। মিস্টার রুডম্যান মিস্টার রুডম্যান তো বলল সে ছাড়া ওই বাড়িতে কেউ থাকে না। তাহলে ওই পদশব্দের মালিককে? হ্যাঁ, এটাই রহস্য। এটাই জানতে হবে আমাকে। এই রহস্যের সমাধান করতে হবে। এইসব ভাবতে ভাবতে গেটের সামনেই অনেকটা সময় পার করে ফেললাম। ততক্ষণে অন্ধকারটা বেশ জেগে বসেছে। গাড়ির হেডলাইটের আলো যাচ্ছে সোজা সামনের দিকে, অর্থাৎ যেদিকে বাউন্ডারির ভেতরের দিকটা একেবারে অন্ধকার। একবার ভাবলাম গাড়ির নাক ঘুরিয়ে আলোটা ওই দিকেই, অর্থাৎ বাড়ির দিকেই দেই, কিন্তু পরক্ষণে ভাবনাটা বাতিল করে দিলাম। সেক্ষেত্রে আলো দেখলে বাড়ির ভেতরে থাকা পদশব্দের মালিক আমার উপস্থিতি টের পেয়ে যেতে পারে। তাছাড়া মিস্টার রুডম্যানও বুঝে ফেলবে আমি যাইনি, এখানেই আছি। কিন্তু কোনোভাবেই তাদেরকে উপস্থিতি টের পেতে দেওয়া চলবে না। সুতরাং গাড়ির হেডলাইটের আলো এদিকে দেওয়া তো যাবেই না, এমনকি ওটা এখন জ্বালিয়ে রাখাও যাবে না। চট করে আবার গাড়ির কাছে পৌঁছে গেলাম। হেডলাইট বন্ধ করে দিতেই ঘুটঘুটে কালো অন্ধকার যেন পুরো এলাকাটা গিলে নিল। এতটাই অন্ধকার যে এক হাত দূরত্বে থাকা বস্তুও দেখা যাচ্ছে না। পেন্সিল টর্চ লাইটটা জ্বালালাম। এই নিকষ কালো অন্ধকারের পেন্সিল টর্চ লাইটটা সামান্য আলো পরিবেশটাকে আরও ভুতুড়ে করে তুলল। আর সময় নষ্ট না করে টর্চের আলোয় পথ দেখে বাউন্ডারির ভিতরে ঢুকে পড়লাম। স্বাভাবিক ভঙ্গিতেই এগোলাম বাড়ির দিকে। সামনে গিয়ে এক মুহূর্ত থেমে বোঝার চেষ্টা করলাম। ঝিঝি পোকার একটানা ঝিঝি আর নিশাচর প্রাণীর আওয়াজ ছাড়া আর কিছুই কানে এলো না। ঘুরে বাঁদিকে এগোলাম। জানালার পাল্লা দুটো টেনে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু খোলাতেই মনোযোগ দিলাম। মরিচা পড়ে স্ক্রুগুলো গ্রিলের সঙ্গে শক্তভাবে এঁটে গেছে, খোলেই না। একটা স্ক্রু খুলতে গিয়ে বেশ কসরত করতে হলো। দাঁত দিয়ে পেন্সিল টর্চটা কামড়ে ধরে দুহাত দিয়ে স্ক্রু খুলছিলাম। এমন সময় কাছে কোথাও অজানা একটা প্রাণীর তার স্বরে আর্তনাদ করে উঠল। আর্তনাদটা এতটাই ভয়ঙ্কর শোনালো যে আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিল। হাত কেঁপে গেল আমার। হাত থেকে স্ক্রুড্রাইভারটা পড়ে গেল। ভাগ্য ভালো যে ওটা বাইরে পড়েছে। এই একটা স্ক্রুড্রাইভারই ছিল, ভেতরে পড়লে এত পরিকল্পনা মাঠেই মারা যেত। দ্রুত ওটা তুলে নিলাম, আর এত ভয় পাওয়াতে নিজেই নিজেকে বকা দিলাম। কাজ শুরু করলাম আবার। বেশ অনেকক্ষণ পরিশ্রম করার পর অবশেষে সব কটা স্ক্রু খুলতে পারলাম,
কিন্তু স্ক্রু খুলেই পার পেলাম না। গ্রিলটা জানালার ফ্রেমের সঙ্গে শক্তভাবে এঁটে রয়েছে। ওটার কারণও ওই মরিচা। এবার কি করি? শব্দ করা যাবে না, সেক্ষেত্রে আরও উপস্থিত টের পেয়ে যেতে পারে। যা করতে হবে সব নিঃশব্দে। কি করি এখন? ভাবতে লাগলাম। আর আমার বিশ্বস্ত মস্তিষ্ক এবারও আমার সাথে প্রতারণা করলো না, উপায় বদলে দিল। কাজে লেগে পড়লাম। স্ক্রুড্রাইভারটা দিয়েই গ্রিলের ধারগুলো খোঁচাতে লাগলাম। বেশ কিছুক্ষণ খোঁচানোর পরে গ্রিলটা চারটা পাশই আলগা হয়ে গেল। একটু কসরত করতেই খুলে এলো ওটা। গ্রিলটা একপাশে নামিয়ে রেখে ভেতরে ঢুকে পড়লাম। হালকা পাওয়ারের একটা বাতি জ্বলছে ভেতরে, হলুদ আলো ছড়াচ্ছে সেটা থেকে। সে আলোতেই পুরো ঘরে চোখ বোলালাম। বেশ বড় নয় ঘরটা, পুরো ঘরটা জুড়ে রয়েছে নানা ধরনের ইনস্ট্রুমেন্ট, অবশ্যই পেইন্টিংয়ের। বুঝলাম এ ঘরেই রোডম্যান ছবি আঁকেন। হঠাৎ এক কোণে থাকা একটা ছোট্ট ওয়ার্ড্রপের দিকে নজর গেল। ওটার কালো রং আর অদ্ভুত ডিজাইন আমাকে ওটার প্রতি আগ্রহী করে তুলল। দৃঢ় পায়ে হেঁটে এগোলাম ওটার দিকে। পেন্সিল টর্চটার আলো ফেলে ওটাকে দেখতে লাগলাম। হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। ওয়ার্ড্রপটা বেশ পুরাতন, এ কারণেই হয়তো এরকম অদ্ভুত ডিজাইন। খুব সম্ভবত আবলুস কাঠের তৈরি, এজন্যই এতদিনেও দিব্যি রয়েছে। ড্রাস ধরে টান দিতেই বুঝলাম লক করা। পর মুহূর্তেই কিহোলের পাশে ছোট ছোট স্ক্রুগুলো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আবার কাজে লেগে পড়লাম। স্ক্রু ড্রাইভারটা দিয়ে লকের স্ক্রুগুলো খুলে ফেললাম। তারপর খুব সহজেই ড্রাসটা খুলে ফেললাম। ভেতরে টর্চের আলো ফেলতেই হলুদ হয়ে যাওয়া কিছু কাগজ দেখতে পেলাম। তুলে নিলাম কাগজগুলো। বেশ মোটা ওগুলো, বোঝাই যাচ্ছে বয়সও হয়েছে অনেক। এক হাতে টর্চ ধরে অন্য হাতে কাগজগুলো মেলে দেখতে শুরু করলাম। কাঁচা হাতে আঁকা কিছু পেন্সিল স্কেচ, অল্প বয়সী কোনো বাচ্চা এঁকেছে, তবে এঁকেছে খুব ভালো। একটা কাগজে দেখলাম তিনটে পরী আকাশে উড়ে বেড়াচ্ছে, নিচে নাম সই করা, অ্যালবার্ট রোডম্যান। বুঝলাম এটা মিস্টার রোডম্যানের ছোটবেলায় আঁকা ছবি, নিচে তারিখও দেওয়া আছে। বুঝলাম এটা ভদ্রলোকের 4 বছর বয়সে আঁকা ছবি। আরও কিছু স্কেচ দেখলাম। স্কেচগুলো দেখে একটা ব্যাপার লক্ষ্য করলাম, একটা বিশেষ সময় থেকে মিস্টার রোডম্যানের ছবিগুলোতে একটু একটু করে ভয়ানক ভাব আসতে শুরু করেছে। 4 বছরে পা দিতেই সে মৎস্যকন্যার ছবি আঁকতে শুরু করেছে, অথচ 4.5 বছরে পা দিতেই সেই মৎস্যকন্যা শুয়ে পড়েছে পানির ধারে। তার শরীরের নিচের অংশ ছিঁড়ে খাচ্ছে কতগুলো মাংসকৃত প্রাণহা। এরপর থেকেই ধীরে ধীরে তার ছবিগুলো ভয়ানক হতে শুরু করেছে। ব্যাপারটা খেয়াল করতে আগ্রহ আরও বেড়ে গেল। অর্থাৎ 4 থেকে 4.5 বছরের মাঝে তার জীবনে কিছু একটা বদল এসেছিল। সেই ঘটনার প্রভাবই ধীরে ধীরে পড়েছে তার ছবিতে। সবগুলো ছবি যদি পাওয়া যেত তাহলে ঘটনার তারিখটা জোগাড় করা হয়তো সম্ভব হতো। ব্যাপারটা ভাবতেই অন্যান্য ড্রাজগুলো খুলে দেখতে শুরু করলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। তেমন কিছু বলতে আসলে কিছুই নেই, শূন্য। কাগজগুলো যথাযথ স্থানে রেখে উঠে দাঁড়ালাম। টর্চের আলো ফেলে পুরো ঘর দেখতে লাগলাম। হঠাৎ কালো কাপড়ে ঢাকা কিছু একটা আমার দৃষ্টি আকর্ষণ করলো। এগিয়ে গেলাম সেদিকে। কাপা কাপা হাতে কাপড়টা ধরে টান দিলাম। একটা ক্যানভাস, তাতে সদ্য আঁকা একটা ছবি, রঙও শুকায়নি এখনো। না, এটা সেই রকম কিছু নয়।
সেই দানবীয় ছবি গোটা ক্যানভাস জুড়ে লাল আর হিংস্র হলুদ রঙের ছড়াছড়ি। একটা মানুষের বুকের উপরে চড়ে বসেছে অতিকায় একটা প্রাণী। তার সমস্ত শরীর নীল রঙে ঢাকা, মুখের উপর দিকে জ্বলজ্বল করছে উজ্জ্বল আগুনের মতো একটা চোখ। নীলাভ বুকের উপর ভেজা চামড়া ঠেলে বেরিয়ে আসছে কালচে ললক্কে সেরাগুলো। জীবন্ত অভিশাপের মতো ছবির ভিতরে থেকে যেন বাস্তব হয়ে উঠতে চাচ্ছে দানবটা। অন্য কোনো শিল্পীর আঁকা হলে এ ছবি এতক্ষণে কমিক্সের বইয়ে ঠাঁই পেত। ঘোর অবাস্তব, নাটকীয় এই দৃশ্য যেন মিস্টার রুডম্যানের তুলিতে জীবন্ত হয়ে উঠেছে। এটাও কি সম্ভব? দুঃস্বপ্নের মতো যে দৃশ্যগুলো কল্পনা করাও কষ্টকর, তা কেবলমাত্র তুলির টানে এত জীবন্ত হয়ে ওঠে কি করে? ছবিটার ঠিক নিচের দিকে একটা ছোট্ট কাগজ আটকানো আছে। সেটা যে কি তাও আর্টিস্ট থেকে জানতে পেরেছি। ছবি আঁকার আগে ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হবে তার একটা খসড়া সাধারণত একে নেন আর্টিস্টরা। সেটা দেখে দেখে তারপর আসল ছবি আঁকতে হয়, অনেকটা ব্লু প্রিন্টের মতো। ছবিটা দেখে হঠাৎ একটা ব্যাপার খেয়াল করলাম। ছবিটাতে যে মানুষটার উপরে চেপে বসেছে দানবটা, তার সাথে মিস্টার রুডম্যানের চেহারা বেশ মিল আছে। তবে কি ছবিতে নিজেকেই তুলে ধরতে চাইছে সে? উদ্ভট ভাবনা ভাবতে ভাবতে লোকটার মাথায় হয়তো সিট এসে গেছে, পাগল হয়ে গেছে সে। নিচে আটকানো ছোট্ট কাগজটা তুলে নিলাম, এক হাতে টর্চটা ধরে কাগজটা মেলাতে শুরু করলাম। কাগজটা স্বাভাবিকের চেয়ে খানিকটা মোটা, অনেকটা ফটোগ্রাফের পেপারের মতো। ধীরে ধীরে সেটা মেলে ধরলাম। কাগজের উপরে টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। আতঙ্কে আমার পুরো শরীর কেঁপে গেল, হাত থেকে পড়ে গেল টর্চটা। কিছুক্ষণ বিমূর্তের মতো দাঁড়িয়ে থাকলাম। আমার অনুভূতিগুলো সব বোথা হয়ে গেছে। মস্তিষ্ক সংকেত পাঠানো বন্ধ করে দিল কিছুক্ষণের জন্য। আবার যখন সংবিত ফিরে পেলাম, টর্চটা তখন ক্যানভাসের একটা পায়ের সঙ্গে আটকে আছে, জ্বলছে তখনও। আবার ডান হাতে তখনও কাগজ ধরে রাখা। পুজো হয়ে টর্চটা তুলে নিলাম, তারপর মেঝেতে বসে পড়লাম। কাগজটার উপরে টর্চের আলো ফেলে আবার দেখতে লাগলাম। না, ওটা কোনো সাধারণ কাগজ বা খসড়া নয়। খসড়ার দরকার হয় না রুডম্যানের। ওটা একটা ফটোগ্রাফ, রাতের আধারে শক্তিশালী কোনো ক্যামেরা দিয়ে তোলা ফটোগ্রাফ। হ্যাঁ, সামনে থাকা ক্যানভাসে আঁকা পেন্টিংটার মতোই ওই হিংস্র নারকীয় প্রাণীটা চেপে বসেছে রুডম্যানের বুকে, টিপে ধরেছে তার গলাটা। লুকানো কোনো ক্যামেরায় সেই ছবিটা তুলেই ক্যানভাসের রং তুলিতে ফুটিয়ে তুলেছে রুডম্যান। সেই রঙে বাস্তব হয়ে উঠেছে তার মডেল, কারণ সেটা জলজ্যান্ত বাস্তব। আর আরও কিছুক্ষণ ওভাবেই বসে থাকলাম। ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছে না, তবে চোখের সামনে এমন জলজ্যান্ত প্রমাণ থাকা সত্ত্বেও অবিশ্বাস করাটাই বরং আশ্চর্যের। বিজ্ঞানের দিক দিয়ে দেখতে গেলে এ এক ঘোর অবাস্তব, কিন্তু এ পৃথিবীতে অনেক কিছুই আছে যেগুলো কোনো সূত্র মেনে চলে না। বিজ্ঞানের উপর দিয়ে তাদের চলাচল, কোনো ব্যাখ্যাই দাঁড় করানো যায় না তাদের সামনে। এখন আমি ঠিক এমনই কোনো এক ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আছি। হঠাৎ ভয় লাগতে শুরু করলো। মনে হতে লাগলো দানবটা আমার আশেপাশেই আছে, একটু পরেই ঝাঁপিয়ে পড়বে আমার উপরে, ছিঁড়ে খুঁড়ে খাবে আমার এই স্বাদের দেহখানা। হঠাৎ খোলা জানালার দিকে চোখ পড়তেই ভয়টা আরও চেপে বসলো। মনে হলো জানালার ওপাশে গাঢ় অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে কোনো নারকীয় পিশাচ। সুযোগ বুঝেই হামলে পড়বে আমার উপরে। আমি না চাইতেই
এক লাফে উঠে দাঁড়িয়ে পৌঁছে গেলাম খোলা জানালাটার কাছে। টর্চের আলো ফেলেও ওপাশে দেখার সাহস হলো না। একটানে দুটো পাল্লা বন্ধ করে দিলাম, সঙ্গে সঙ্গে ছিটকিনিটাও আটকে দিলাম। পেন্টিংটার দিকে তাকানোর সাহস হলো না। অনেকটা চোখ বন্ধ করেই কালো কাপড়টা দিয়ে ওটা ঢেকে দিলাম। তারপর বসে পড়লাম একটা কাঠের বাক্সের উপরে। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা এতটাই দাপাদাপি করছে, মনে হচ্ছে যেন ওটা বুকের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। শ্বাস প্রশ্বাসের গতিও বেড়ে গেছে বহুগুণে। বুঝতে পারছি আমি প্রচণ্ড ভয় পেয়েছি এবং পাচ্ছি। ভয় পাওয়ার জন্য এবার আর নিজেকে ধমক লাগালাম না, কারণ এখন ভয় পাওয়াটাই অস্বাভাবিক নয়, বরঞ্চ ভয় না পেলে সেটাই হয়তো অস্বাভাবিক। চরম বাস্তববাদী কেউই এই ঘটনার অবিশ্বাস করতে পারবে না, এবং বিশ্বাস করলে ভয় সেই পাবে। আর সেখানেই তো আমি। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে শ্বাস প্রশ্বাসটাকে কিছুটা স্বাভাবিক করে নিলাম। তারপরে গেলাম ঘরের একমাত্র দরজাটার দিকে। নবধরে মোচড় দিতেই বুঝলাম বাইরে থেকে লক করা। টর্চের আলো ফেলে তালাটা পরীক্ষা করলাম। চাবি কিংবা উপযুক্ত যন্ত্রপাতি ছাড়া এ তালা খোলার সাধ্য কারও নেই। বাড়ির ভিতরে ঢোকা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া বাইরে বেরোতেও ইচ্ছা করছে না, কেমন জানি ভয় লাগছে। এই ঘরে থাকাটাই নিরাপদ মনে হচ্ছে। দরজার সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার কাঠের বাক্সর উপরে বসে পড়লাম। নিশাচর প্রাণীদের কোলাহলে পূর্ণ হয়ে আছে আশেপাশের পুরো এলাকা। তাদের সেই ডাকাডাকির শব্দ ভিতরে এই ঘরেও আসছে। মাঝে মধ্যেই অজানা প্রাণী করুণ সুরে আর্তনাদ করছে। সেটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে। শত চেষ্টা করেও মন থেকে ভয় তাড়াতে পারছি না। হঠাৎ করেই নিশাচর প্রাণীদের ডাকাডাকির শব্দ ছাপিয়ে আরেকটা শব্দ আমার কানে এলো, যেটা এই বাড়ির ভেতর থেকেই আসছে। খুব সম্ভবত ওপরতলার কোনো ঘর থেকে। শব্দটা অনেকটা গঙানির মতো। নারকীয় কোনো দানব যেন তার স্বরে গঙাচ্ছে। সেই শব্দ আমাকে কাঁপিয়ে দিল। এখন আমার সারা শরীর কাঁপছে ভয়ে। হঠাৎ থেমে গেল গঙানিটা। তারপরেই দোবদাপ পা ফেলার শব্দ, ঠিক সেই রকম যেরকমটা বিকেলে শুনেছিলাম। তারপর সব চুপ। কিছুক্ষণ পরে আবার সেই গঙানির শব্দ। একটু পরেই শুনলাম ছুটে চলার পদশব্দ। শব্দ শুনেই বুঝলাম ওটা কোনো মানুষের পদশব্দ। মানুষ? এখানে তো মিস্টার রুডম্যান ছাড়া মানুষ বলতে আর কেউ নেই। তার মানে মিস্টার রুডম্যানই দানবটা? আর ভাবতে চাইলাম না। কিছুক্ষণ পর একটা আর্তনাদ ভেসে এলো। ওটা যে মিস্টার রুডম্যানের আর্তনাদ সে ব্যাপারে আমি এক্কেবারে নিশ্চিত। ঠিক বুঝতে পারলাম মিস্টার রুডম্যান ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, কিন্তু আমি তার এত কাছাকাছি থাকার পরেও তাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা ভাবতেই নিজের কাছে অনেক খারাপ লাগলো। সত্যি আমার কিছু করার নেই। আমি একজন অসহায়। সেখানে আরেকজন অসহায় মানুষকে সাহায্য করব কিভাবে? এভাবেই পুরো রাতটা কেটে গেল। গোটা রাতের মধ্যে একটা মিনিটের জন্য আমার চোখে ঘুম আসেনি। ঘুম না আসাটাই স্বাভাবিক। এরকম অবস্থায় ঘুম আসলে সেটাই বরং আশ্চর্যের বিষয় হতো। সারা রাত জেগে থেকে স্নায়ুর উপরে মারাত্মক চাপ পড়েছে। সেটার রেশ এখন টের পাচ্ছি। প্রচণ্ড মাথা ব্যথা করছে। এদিকে জানালার উপরে ছোট্ট একটা ফোকর দিয়ে এক চিলতি রোদ ঘরের ভেতরে ঢুকে পড়েছে। বুঝলাম সকাল হয়ে গেছে। দিনের আলো ফুটেছে। বহু কষ্টে উঠে গিয়ে জানালা খুলে দিলাম, আর অমনি সকালের শুভ্র আলো এসে পড়ল ঘরের ভেতরে।
আলোকিত করে দিল সব কিছু। রাতের অন্ধকার থেকে দিনের আলোতে আসতেই কেমন জানি ভয়টা কেটে গেল। এদিকে অসহ্য মাথা ব্যথার দরুন দাঁড়িয়ে থাকাটাই দায় হচ্ছে। টলতে টলতে আবার বাক্সটার উপরে বসে পড়লাম। তারপর হেলান দিলাম দেয়ালে, কিন্তু মিনিট 10 পরেই দরজার ওপাশে কারোর পদশব্দ শুনতে পেলাম। এদিকেই আসছে সেটা, বুঝলাম এই ঘরেই আসছে, কিন্তু কে? মিস্টার রোডম্যান নাকি দানবটা? তবে পায়ের শব্দ শুনে মনে হচ্ছে ওটা কোনো মানুষই। মানুষ? তার মানে ওটা মিস্টার রোডম্যান। তবে যেই হোক, এখন আমাকে তার সামনে পড়া চলবে না, লুকিয়ে পড়তে হবে। এদিকে ওদিকে তাকালাম, এখনে বেশ বড়সড় একটা ক্যানভাস দেখতে পেলাম, অব্যবহৃত। ওটার পাশেই লুকিয়ে পড়লাম। এদিকে পদশব্দটা দরজার কাছে পৌঁছে গেছে, থেমে গেল হঠাৎ। বুঝলাম সে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর কি হলে চাবি ঢুকানোর শব্দ হলো, কট করে খুলে গেল সেটা। তারপর হালকা ক্যাচ ক্যাচ আওয়াজ করে খুলে গেল দরজাটা। এদিকে ক্যানভাসের আড়ালে লুকিয়ে সব কিছুই দেখছি আমি। অল্প হলেও উত্তেজনাটা টের পাচ্ছি। যদিও ওটা মিস্টার রুডম্যানই হওয়ার কথা। যদি না হয়, তাহলে কে? ভাবছে আমার অবচেতন মন। দরজা খুলে ভেতরে ঢুকলেন মিস্টার রুডম্যান। খোলা জানালার দিকে নজর পড়তেই তার ভুরু কুঁচকে গেল। এখান থেকেই সেটা স্পষ্ট দেখতে পেলাম। ধীর পায়ে জানালার কাছে হেঁটে গেল সে। জানালার ফ্রেমে হাত দিয়ে দেখল, তারপরে খোলা জানালা দিয়ে মুখ বের করে দিয়ে বাইরে নিচের দিকটা দেখল। আমি নিশ্চিত খোলা গ্রিলটা নজরে পড়েছে রুডম্যানের, কারণ গ্রিলটা ওখানেই আছে। কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থেকে ঘুরল রুডম্যান। প্রচণ্ড বিস্ময় তার চোখে মুখে। তারপরেই তার নজর গেল ওয়ার্ড্রপের দিকে। ওটার তালাটা লাগাতে মনে ছিল না। সেটা দেখে মিস্টার রুডম্যান বুঝল এ ঘরে চুরি করে কেউ ঢুকেছে। কে ঢুকেছিল সেটাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছে সে। আর লুকিয়ে থেকে লাভ নেই। ক্যানভাসের আড়াল থেকেই বাইরে বেরিয়ে এলাম। খোলা জানালা দিয়ে পর্যাপ্ত আলো আসছে। ঘরের ভেতরে বেশ ফকফকা। মিস্টার রুডম্যান সরাসরি আমার দিকে তাকালো। তার চোখে মুখে একটু আগেও যে বিস্ময় ভাবটা ছিল, এখন সেটা নেই। যেন সে আগে থেকেই জানতো এখানেই আছি আমি। তারপর তার শীতল চোখ দুটো দিয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। দীর্ঘ অস্বস্তিকর নীরবতার পর ফ্যাসফ্যাসে গলায় সে বলল, একটা বড় ভুল করে ফেলেছ, অনেক বড়। পস্তাবে, পস্তাবে তুমি। আমি কিছু বললাম না। অনুমান করলাম রোডম্যান আরও কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। তাকে কিছু বলতে না দেখায় আমি বললাম, আপনি চাইলে এখন আমাকে পুলিশে দিতে পারেন, কারণ আমি আপনার বাড়িতে চুরি করে ঢুকেছি। আমার দিকে তাকিয়ে হাসল রোডম্যান, ফিকে হাসি, মুখে কিছুই বলল না। কিছুক্ষণ চুপচাপ থেকে আমি শীতল গলায় বললাম, খুব সম্ভবত আমি অনেকটাই জেনে গিয়েছি, বাকিটা না হয় আপনিই বলুন। কোনো জবাব দিল না রোডম্যান। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ঘুরে দরজার দিকে হাঁটা দিল। এদিকে স্থির দাঁড়িয়ে থাকলাম আমি। বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। রুডম্যান দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এসো। তারপরই পা বাড়ালো সামনের দিকে। আমিও আর কিছু না বলে তার পিছু পিছু গেলাম। আগের দিনের সেই ঘরে গিয়ে থামল রোডম্যান। নিজের একটা সোফার উপরে বসে ইঙ্গিতে আমাকে বসতে বলল। বিনা বাক্যে ব্যয়ে বসে পড়লাম।
দীর্ঘ কয়েক মুহূর্ত অস্বস্তিকর নীরবতা। নীরবতা ভাঙল রোডম্যান। আগের কথাটাই বলল সে। এখানে থেকে গিয়ে মারাত্মক ভুল করেছো তুমি। অনেক বড় রকমের ভুল, যে ভুলের কোনো সংশোধন নেই। একটু থেমে কি মনে করে মাথা নাড়ল। তারপরই যে কথাটা বলল সেটা শুনে কয়েক মুহূর্তের জন্য আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তুমি মরবে, শীতল কণ্ঠে কথাটা বলল রুডম্যান। মৃত্যু তোমার হবেই। ও তোমাকে বাঁচতে দিবে না। ছিঁড়ে খুঁড়ে খাবে তোমার ওই দেহটা, এবং যেটা আজ রাতেই। মিস্টার রুডম্যানের কথা শুনে আমার মনে হলো আমি যেন ঘোর কালো কোনো অন্ধকারের রাজ্যে আটকে আছি, যেখানে সময়ের কোনো হিসাব নেই। থমকে আছে সেটা। যখন আবার আলোর পৃথিবীতে ফিরে এলাম, মিস্টার রুডম্যান তখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝে গিয়েছিলাম কাল রাতে তুমিও যাওনি, এখানে কোথাও আছো। তবে ওই ঘরে ছিলে সেটা আমার মাথায় আসেনি। ও তোমার উপস্থিতি টের পেয়েছিল। কাল রাতেই তোমাকে ছিঁড়ে খেত ও। একটু থামল রুডম্যান। ভারী একটা দম নিয়ে আবার বলতে শুরু করলো। কাল রাতে যদি তুমি জেগে থাকো তাহলে নিশ্চয়ই আমার আর্তনাদ শুনেছ। আমাকে আক্রমণ করতে এসেছিল। আমার সর্বশক্তি দিয়ে আমি ওকে ঠেকিয়ে রেখেছিলাম। আবারও থামল সে। নিজের হাত দুটোর দিকে তাকালো, আবার ফিরল আমার দিকে। ওই শীতল দুটো চোখে যেন আমি মায়া দেখলাম। তোমাকে আমার ভালো লেগেছে, এই জন্যই আমি তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। কাল রাতেই আমার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। আমি কিছুই বললাম না, নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলাম। আমি কিছু বললাম না, নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলাম। মাথার ভেতরে ভাবনাগুলো সব জট পাকিয়ে যাচ্ছে। এদিকে রোডম্যানও আর কিছু বলল না। দীর্ঘ নীরবতার পর রোডম্যানের দিকে তাকিয়ে বললাম, 4 থেকে 4.5 বছর এই সময়টার ভেতরে আপনার সঙ্গে কি ঘটেছিল? মিস্টার রোডম্যান বলল, এই জন্যই তোমাকে ভালো লেগেছে। তুমি জ্ঞানী, বুদ্ধিমান একটা ছেলে। বড় হয়ে মানুষের উপকার করতে পারবে। কথাগুলো বলে এক মুহূর্ত থামল রোডম্যান। ভারী একটা দম নিয়ে বলতে শুরু করলো, আমার বয়স যখন 4-এর একটু বেশি, তখন একদিন হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে যাওয়া বলতে বোর্ডিং হাউস থেকে পালিয়েছিলাম। আসলে ওখানকার বাঁধা ধরা নিয়ম ভালো লাগছিল না, কিন্তু পালিয়ে যাব কোথায়? কিছু চিনি না, কিন্তু মাথার ভেতরে শুধু ছিল পালাতেই হবে। কোথায় যাব সেটা নিয়ে মোটেও চিন্তা নেই। দৌড়াতে দৌড়াতে বোর্ডিং হাউস থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলের কাছে চলে এলাম। হঠাৎ একটা সুন্দর প্রজাপতি আমার দৃষ্টি আকর্ষণ করে। বুঝতেই পারছো, 4 বছরের একটা বাচ্চা যদি একটা সুন্দর প্রজাপতি দেখে, স্বাভাবিক সে ওটার পিছু নিবে। আমিও নিয়েছিলাম, আর সেটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সবটুকু বলে থামলো সে। এদিকে আমি অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছি। অবশেষে আগ্রহের অবসান ঘটিয়ে সে আবার বলতে শুরু করলো। প্রজাপতির পিছু ছুটতে ছুটতে জঙ্গলের গভীরে চলে যায়। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। হঠাৎ প্রজাপতিটা উধাও হয়ে যায়। তার স্থলে দেখতে পাই ওই নারকীয় পিশাচটা। উফ, কি বীভৎস! রুডম্যানের চোখ বন্ধ করে, যেন সেদিনের কথা চিন্তা করে আঁতকে উঠল। প্রচণ্ড ভয় পেয়ে যায়, এতটাই যে পালানোর কথাও ভুলে যায়। এদিকে ওই পিশাচটা আমাকে ধরে ফেলে। তারপর আর কিছুই মনে নেই। যখন আমার ঘুম ভাঙে তখন নিজেকে বোর্ডিং হাউসের নিজের রুমেই আবিষ্কার করি। গোটা ঘটনাটা আমার কাছে কেমন যেন স্বপ্ন মনে হয়, তবে সেটা স্বপ্ন ছিল না। সেটার প্রমাণ আজও পাচ্ছি আমি। আবারও থামল সে। বুঝতে পারলাম তার কথা এখনও শেষ হয়নি, আরও কিছু বলবে সে। তাই আমিও কিছুক্ষণ বললাম না।
ওই ছবিগুলো না চাইতেই এঁকে ফেলি আমি। ক্যানভাসে তুলি ছোঁয়ানোর সাথে সাথেই মাথায় ভিড় করে আসে শুধু এগুলোই। কথাটা বলে উঠে দাঁড়ালো সে। ইঙ্গিতে আমাকে তার পিছু পিছু যেতে বলল। আমিও বিনা বাক্যে ব্যয় তার পিছু পিছু গেলাম। আবার তার স্টাডিতে নিয়ে গেল। এক কোণে থাকা একটা আলমারি খুলে ভেতর থেকে কিছু ফটোগ্রাফ বের করে দিল। সেটা বাড়িয়ে দিল আমার দিকে। ফটোগ্রাফগুলো দেখেই আঁতকে উঠলাম আমি। হাত থেকে সেগুলো পড়ে যেতে গেল। শেষ মুহূর্তে সামনে নিলাম। এর মধ্যে দুটো ফটোগ্রাফ আমার দৃষ্টি কাড়ল। এই দুটো ছবি আমি দেখেছি। হ্যাঁ, সেই দিন সেন্ট রসার্স গ্যালারিতে পেন্টিং হিসেবে দেখেছি। তার মানে রুডম্যানের আঁকা সকল পেন্টিংই সত্যি। আমার মনের প্রশ্নটা বুঝতে পেরেই যেন রুডম্যান বলল, হ্যাঁ সত্যি, এগুলো সবই সত্যি। ওই পিশাচটা নিরপরাধ মানুষগুলোকে ধরে এনে এখানে বসে খাই। লুকানো ক্যামেরায় আমি সেটার ছবি তুলি। তারপর সেই ছবি রং তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলি। আমি বললাম, আপনি ওকে বাধা দেন না কেন? মিস্টার রুডম্যান বলল, কারণ আমি অভিশপ্ত, চাইলেও কিছু করতে পারি না। আমি বললাম, কিন্তু গতরাতে যে আমাকে বাঁচালেন? মিস্টার রুডম্যান বলল, আমার সারা জীবনের সঞ্চিত শক্তি দিয়ে ওটা করেছিলাম। আমি বললাম, এখন ওটার হাত থেকে বাচ্চার উপায় কী? মিস্টার রুডম্যান বলল, কোনো উপায় নেই। আমি যদি দূরে কোথাও চলে যাই, এমনকি এই দেশ ছেড়ে অন্য কোথাও? জবাবে ফিকে হাসলো রুডম্যান। তাহলে তো আমি এই পৃথিবী ছেড়েই চলে যেতাম। আমি বললাম, তাহলে উপায় কি? মিস্টার রুডম্যান বলল, ওকে শেষ করতে হবে। বলে এক মুহূর্ত থামল সে। তারপর বিড়বিড় করে বলল, সেটা একবারে অসম্ভব। আমি বললাম, অসম্ভব বলে এই পৃথিবীতে কিছু নেই, সবই সম্ভব এই পৃথিবীতে। আমার কথা শুনে আমার কাঁধে হাত রাখলো রুডম্যান। আমার কথা শুনে আমার কাঁধে হাত রাখলো রুডম্যান। এই জন্যই আমি তোমাকে পছন্দ করি। তুমি শুধু বুদ্ধিমানই নও, সাহসীও। তবে এক্ষেত্রে হয়তো সফল হবে না। আমি বললাম, সফল হব কি না সেটা সময়ই বলে দিবে। আপনি শুধু উপায় বলুন। সেটা কতটা কঠিন সেটা পরে দেখা যাবে। এক মুহূর্ত চুপ থাকলো রুডম্যান। তারপর বলল, এসো আমার সঙ্গে। আমি কোনো কথা না বলে তার পিছু পিছু গেলাম। আমাকে নিয়ে সে বারের নিচে একটা বেসমেন্টে নিয়ে গেল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল রুডম্যান। ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, অভিশপ্ত কেউ এই ঘরে ঢুকতে পারে না। যেহেতু আমি অভিশপ্ত, সুতরাং আমি এর ভিতরে ঢুকতে পারবো না। তবে তুমি এখনো অভিশপ্ত হওনি, তুমি এর ভিতরে ঢুকতে পারবে। কথাগুলো বলে থামল সে। তারপর বলল, ভেতরে ছোট্ট একটা বাক্স দেখতে পাবে, তালাবদ্ধ। তবে সাধারণ কোনো তালা নয়, ওটা রক্তচোষা তালা। আমি বললাম, রক্তচোষা তালা? অবাক কণ্ঠে বললাম আমি, হ্যাঁ, রক্তচোষা তালা। কোনো চাবিতে খোলে না ওটা, একমাত্র রক্ত দিলেই শুধু খুলবে। তাও এমন কারো রক্ত যে অভিশপ্ত নয়। কথাগুলো বলে আমার হাতে একটা ছোট্ট ছুরি দিল রুডম্যান, আর একটা চাবি। চাবিটা দরজার, আর ছুরি দিয়ে কি করতে হবে সেটা আমাকে বলে দেওয়া লাগলো না। বাক্সের ভেতরে একটা বই দেখতে পাবে। ওই বইয়ে পিশাচটাকে মারার উপায় বলে দেওয়া আছে। তবে বইটা তোমাকে ওখানে বসেই পড়তে হবে, এ ঘরের বাইরে আনা যাবে না। আমি আর কিছু না বলে চাবিটা দিয়ে দরজা খুললাম। বাইরে দাঁড়িয়ে থাকলো রুডম্যান। ভেতরে ঢুকলাম আমি। জমাটবদ্ধ অন্ধকার। ছোট্ট পেন্সিল টর্চের আলো জেলে বুঝলাম বহুকাল এ ঘরে কোনো আদম সন্তানের পদচারণ হয়নি। মাকড়সার ঝুল একেবারে মশারির মতো জেঁকে বসেছে। ধুলোয় ছেয়ে আছে সব কিছু। শ্বাস নিতেই সেগুলো ঢুকে পড়ল ফুসফুসে। কাশতে শুরু করলাম। পকেট থেকে রুমালটা বের করে নাক মুখে চাপলাম। ঘরের এক কোণে বাক্সটা পেয়ে গেলাম।
ছোট কালো একটা বাক্স, কিন্তু ওটা যে কিসের তৈরি সেটা বুঝতে পারলাম না। রুডম্যানের কথা মতো ছুরিটা দিয়ে বাঁ হাতে পোঁচ দিলাম। সঙ্গে সঙ্গে তাজা রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। সেই রক্ত বাক্সে থাকা অদ্ভুত তালাটার উপরে ফেললাম। রক্তচোষা দানবটার মতো তালাটা সম্পূর্ণ রক্তটুকু চুষে নিল, তারপর খুলে গেল। বাক্সের ডালা খুলে রুডম্যানের কথা মতো একটি বই দেখতে পেলাম। বইটি এতটাই মোটা আর ভারী যে সেটা তুলতেই আমার জান বেরিয়ে এলো। বহু কষ্ট করে সেটা বাক্সটার ভেতর থেকে তুললাম। তারপর সেটা নিয়ে মেঝেতেই বসে পড়লাম। বইটা খুললাম। অজানা একটা ভাষায় লেখা, তবে নিচে সেটার ইংরেজি অনুবাদ আছে। টর্চের আলোতেই পড়তে শুরু করলাম সেটা। এবার শুরু হলো আমার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। দুপুর নাগাদ একটানা পড়েও বইয়ের অর্ধেকটা শেষ করতে পারলাম না। এদিকে হাতে সময়ও বেশি নেই। সন্ধ্যা নামলেই ওই নারকীয় পিশাচটা চলে আসবে। তার আগেই আমাকে পিশাচটাকে মারার উপায় বের করতে হবে। এদিকে শরীরও আর সায় দিচ্ছে না। একে তো সারা রাত প্রচণ্ড উত্তেজনা নিয়ে জেগেছিলাম, তার উপর আবার গতকাল বিকেলের পরে পেটে কিছু পড়েনি। ক্লান্ত হয়ে আসছে শরীর, চোখ দুটো বুজে আসতে চাইছে, তারপরও জোর করে পড়ার চেষ্টা করছি। হঠাৎ রুডম্যানের ডাক শোনা গেল। ঘুরে তাকিয়ে দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে সে, আমাকে ডাকছে। উঠে দাঁড়িয়ে টলতে টলতে তার কাছে গেলাম। আমার হাতে ছোট্ট একটা ঝুড়ি দিল সে, খাবারের ঝুড়ি। ঝুড়িটা নিয়ে আমি আবার ভেতরে চলে গেলাম। খেতে খেতেই পড়তে থাকলাম। এদিকে টর্চের মেয়াদও শেষ। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ জ্বালালাম। হঠাৎ একটা কথা মনে পড়তেই অবাক হলাম। এতক্ষণে আমাকে কেউ ফোন দেয়নি। ব্যাপারটা বেশ অদ্ভুত। অন্তত এলিসার তো ফোন দেওয়া উচিত ছিল, কিন্তু দিল না কেন? জবাবটা পেয়ে গেলাম পরক্ষণে। আসলে এখানে কোনো সেলুলার নেটওয়ার্ক নেই। 7-5 না ভেবেই আবার পড়া শুরু করলাম, কিন্তু বিকেল পর্যন্ত একটানা পড়েও কোনো উপায় খুঁজে পেলাম না। এদিকে বইটার তখনও 3 ভাগের 1 ভাগ বাকি। ওই অঙ্কটুকুতে থাকতে পারে ভেবে আবারও পড়া শুরু করলাম। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। দরজার সামনে উৎকণ্ঠার সময় পার করছে রুডম্যান। অবশেষে পেলাম, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যা নেমে গেছে। এদিকে রুডম্যান ফ্যাঁসফেঁসে গলায় বলল, ও চলে এসেছে। আমি মাথা ঠান্ডা রেখে যতটা সম্ভব দ্রুত পড়তে শুরু করলাম। বইয়ে লেখা আছে পিশাচটিকে মারতে হলে এক বিশেষ ছুরি লাগবে, যেটা ওই বাক্সের ভিতরেই আর একটা বাক্সে আছে। ছুরিটাকে জীবিত করে তুলতে হলে প্রতি 20 বছর অন্তর একজন মানুষের রক্ত খাওয়াতে হয়। উত্তেজনায় আমি কথাগুলো বেশ জোরেই পড়ে ফেললাম। বাইরে থেকে সেটা শুনতে পেয়েছে রুডম্যান। উৎকণ্ঠা মেশানো গলায় সে বলল, ছুরিটা দ্রুত বের করো, সময় নেই, ও চলে এসছে। এমন সময় আমি শুনলাম শব্দটা, আগের দিন যেটা শুনেছিলাম, সেই দুবদাব পা ফেলার শব্দ। আমি দ্রুত করতে শুরু করলাম। বাক্সের ভেতরে আর একটা বাক্স পেলাম, তালাবদ্ধ। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল, ওই তালাটা খোলার জন্যই রক্ত প্রয়োজন। দেরি না করে ছোট ছুরিটা দিয়ে আবারও হাতে পোঁচ দিলাম। সেই রক্ত দিলাম তালাটার উপরে। আগেরটার মতোই এটাও রক্তটুকু চুষে নিল, যেন বহুদিন ধরে পিপাসার্ত ছিল সে। অবশেষে তালাটা খুলল। এদিকে দুবদাব পায়ের আওয়াজ বেড়ে গেছে। ওটা এদিকেই আসছে। বাক্সের ডালা খুলতেই অদ্ভুত দর্শন। ছুরিটা আমার চোখে পড়ল। তুলে নিলাম সেটা। ছুরিটা নিয়েই বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে দানবটা সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে। এক মুহূর্তের ওই নারকীয় পিশাচটাকে দেখতে পেলাম আমি। অন্য সময় হলে হয়তো তখনই জ্ঞান হারাতাম, কিন্তু এখন তেমন কিছুই হলো না। এখন ওটা আমার প্রতিদ্বন্দ্বী। আমার প্রতিদ্বন্দ্বী যতই শক্তিশালী কিংবা ভয়ঙ্কর হোক না কেন, উত্তেজনাকর মুহূর্তেই
সেটাকে আর ভয় লাগে না। ছুরিটা হাতে চেপে আমি এগিয়ে যেতে গেলাম। আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল রুডম্যান। ভুরু কুঁচকে তার দিকে তাকালাম আমি। এদিকে দানবটা আমাদের খুব কাছে চলে এসেছে। লাফ দিলেই ধরে ফেলতে পারবে আমাদের। আমার হাত থেকে ছুরিটা নিয়ে নিল রুডম্যান। আমি কিছু বুঝে ওঠার আগেই সেটা নিজের পেটের ভিতর ঢুকিয়ে দিল। ছলাৎ করে এক পশলা তাজা রক্ত এসে লাগলো আমার মুখে। আর এক ফোঁটা রক্তও গড়িয়ে পড়ল না। সবটুকু রক্ত চুষে খেলো ওই রক্তচোষা ছুরিটা। বিমূঢ় হয়ে সেদিকে তাকিয়ে থাকলাম আমি। এদিকে দানবটা আমার খুব কাছে চলে এসেছে। অবশেষে আমাকে সই করে ঝাঁপ দিল সে। তড়িৎ খেলে গেল আমার শরীরে। মুহূর্তের মধ্যে রোডম্যানের পেটের ভেতর থেকে ছুরিটা টান দিয়ে নিয়েই দানবটার বুকে ঢুকিয়ে দিলাম। কানফাটা এক মরণ চিৎকার দিল সে। এদিকে তার ধাক্কায় ছিটকে পড়লাম আমি। মাথা ঢুকে গেল কংক্রিটের সঙ্গে। জ্ঞান হারানোর আগ মুহূর্তে দেখলাম দানবটার শরীরে আগুন ধরে গেছে। সেদিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিয়ে চোখ বুজালো রুডম্যান চিরকালের জন্য।